আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ মুনিম। 2023 সালে নটরডেম কলেজ ঢাকা থেকে এসএসসি পড়াশোনা শেষ করেছি। আর বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আর আজকে আমার সাথে যিনি গেস্ট হিসেবে আছেন, তোমরা আসলে সবাই তাকে চিনো। তোমাদের সকলেরই প্রিয় তাজওয়ার হাসনাত তোহা। সেও কিন্তু একই সাথে 2023 সালে নটরডেম কলেজ থেকে এসএসসি পড়াশোনা শেষ করেছে এবং এবছর জাতীয় মেধা তালিকায় মেডিকেল ভর্তি পরীক্ষায় সে দ্বিতীয় স্থান অধিকার করেছে। তোহা, তোমাকে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে এবং পেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য, এবং আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম সবাই জুনিয়র যারা আছো। আর আশা করছি মুনিম তুমি ভালো আছো। আর আমাকে কংগ্রেচুলেশন জানানোর জন্য ধন্যবাদ। আর সুন্দর একটা আয়োজন করেছো সেজন্য ধন্যবাদ তোহা। ধন্যবাদ। ধন্যবাদ তোহা তোমাকে। আসলে তীব্র গরমের মাঝেও অনেক ব্যস্ত তুমি, বোঝা যাচ্ছে। আজকে এখানে মানে দেখলাম খুবই তুমি বিগত কয়েকদিন ধরে বিভিন্ন জেলাগুলো ভ্রমণ করেছো। অনেক ব্যস্ততার মধ্যেও যেহেতু তুমি আমাদের আজকে সময় দিয়েছো, তোমাকে অভিনন্দন এবং তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যাই হোক, যেহেতু খুবই গরম, আমরা আজকে লাইভে বেশি সময় নিব না। আজকে আমাদের লাইভে যারা উপস্থিত থাকবে, তোমরা যারা উপস্থিত থাকবে, তোমরা চাইলে কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। ইনশাল্লাহ তোমার কাছ থেকে তোমরা সেটাও জেনে নিতে পারবে। যাই হোক তোহা, তুমি তো ঢাকায় পড়াশোনা করনি, তুমি হয়তোবা এসএসসি তে শায়েস্তাগঞ্জ থেকে মেবি পড়াশোনা করেছো। সেক্ষেত্রে তুমি যদি আমাদের একটু বলো যে যখন তুমি শায়েস্তাগঞ্জ থেকে নটরডেম কলেজে চান্স পেলে, আসলে তোমার অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি অসাধারণ ছিল। আর এটা একটা ইতিহাস রেকর্ড করার মতো বিষয় ছিল। আমার উপজেলা থেকে সায়েন্সে এর আগে কখনোই নটরডেম কলেজে চান্স পায় নাই। তো আমি ফার্স্ট ব্যক্তি ছিলাম। এটা আমার জন্য অনেক বেশি অনুপ্রেরণার ছিল, অনেক বেশি তৃপ্তিদায়ক ছিল। মুনিম। হ্যাঁ, তোহা শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমার কথা আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ, তুমি তুমি শেষ হয়েছে কথা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তোহাকে তোমরা শুনতে পারলে যে আসলে শায়েস্তাগঞ্জ এবং তোহা যে উপজেলায় বিলং করতো, সেখান থেকে কিন্তু তোহাই যে প্রথম যে নটরডেম কলেজে চান্স পেয়েছে। তোমরা যারা জুনিয়র আছো কিংবা নটরডেম কলেজে যারা ফার্স্ট ইয়ার আছো কিংবা সেকেন্ড ইয়ার আছো, আজকে যারা লাইভটা দেখতেছো, তোমাদের অনেকের ক্ষেত্রেই কিন্তু এমন অনেক অনেক আসলে কি বলে অভিজ্ঞতা থাকে। এবং তোমরা অনেকে গর্বিত হও যে আমার উপজেলা থেকে, আমার জেলা থেকে, আমি বাংলাদেশের একটা একদম কর্নারের অঞ্চল থেকেও আমি আসলে আমাকে নিজেকে নটরডেম কলেজের একজন ছাত্র হিসেবে রিপ্রেজেন্ট করতে পেরেছি। আর ঠিক তোহারটাও হয়তো বা এমন হয়েছিল যে সে তার উপজেলা থেকে একদম প্রথম ব্যক্তি যে নটরডেম কলেজে চান্স পেয়েছিল, এবং শুধু তাই নয়, সে কিন্তু একই সাথে জাতীয় মেধা তালিকায় মেডিকেল ভর্তি পরীক্ষা দ্বিতীয় স্থান অধিকার করেছে। তোহা, যেহেতু তুমি সেম তোমার সেম এলাকা থেকে সিচুয়েশন প্রথম ছিল। চান্স পেয়েছিলে, আমি আমার উপজেলা সেক্ষেত্রে থেকে ১ম ঢাকা মেডিকেল কলেজেও চান্স পেয়েছি। সো ২ টাই বিষয় ছিল আরকি। ২ টাই গর্বের মতো বিষয়। ও আচ্ছা, তোমাকে তাহলে মানে ডাবল কংগ্রেচুলেশন জানাতে হয় যে একই সাথে তুমি তোমার উপজেলা থেকে নটরডেম কলেজ এবং একই সাথে মেডিকেলে চান্স তো, এবং খুব একদম টপ পজিশন করেছো। আচ্ছা তোহা, যেহেতু তুমি তোমার উপজেলা থেকে একদম প্রথম দিকের ছাত্র যে নটরডেম কলেজে পড়াশোনা করেছো, তাহলে সেক্ষেত্রে আমরা একটু জানতে পারি যে তুমি প্রথম কোথা থেকে ঠিক নটরডেম কলেজের কথাটা শুনেছিলে বা নটরডেম কলেজ সম্পর্কে জানতে পেরেছি? ১ম কথাটা শুনতে পেরেছি আমার আব্বুর মুখ থেকে। আমার আব্বু যখন শিক্ষা জীবনে ছিলেন, উনিও ঢাকায় আসছিলেন মানে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য। বাট উনি চান্স পাননি। সো আব্বুর সবসময় একটা স্বপ্ন ছিল যে আব্বুর না পাওয়াটা আমি পূরণ করে দেই যেন। তো এটা আমি পূরণ করতে পারছি। এটা এজন্য আরকি সবসময় ভাল লাগে আমার কাছে। আচ্ছা, এখানে আরো একটা আসলে তোহার আমরা অভিজ্ঞতা শুনে নিলাম যে তোহার বাবাও নটরডেম কলেজের জন্য চেষ্টা করেছিলেন, সে চান্স পায় নাই, এবং তার জায়গা থেকে কিন্তু তোহা সেই জায়গাটা অর্জন করে নিয়েছে। এবং শুধু তাই নয়, সে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে স্থান অধিকার করেছে। তোহা, তোমার কেন মনে হয় নটরডেম কলেজ থেকে তুমি পড়াশোনা করেছো, নটরডেম কলেজকে অন্যান্য কলেজ থেকে কেন একটু ব্যতিক্রম মনে হয়? আচ্ছা, আমি যখন নটরডেম কলেজে ১ম বার মানে ভর্তি হই, ভর্তি হওয়ার পর আসি যখন ২-৩ মাস যায় বা ৪-৫ মাস যায়, তখন আমারে যারা জিজ্ঞেস করত যে নটরডেম কলেজে যে রিনাউন্ড মানে এত ভালো কলেজ হিসেবে সবাই পরিচিত, ওইটা worth it কিনা? তো আমি তখন এক বাক্যে বলে দিতাম যে নটরডেম কলেজ এত ভালো কলেজ না, ওইখানে ভর্তি হইও না। বাট যখন আমি ১ বছর পরে নটরডেম কলেজ থেকে বের হইলাম, কলেজ থেকে বের হয়ে আদার্স কলেজের স্টুডেন্টদের সাথে মিশলাম অ্যান্ড অ্যাডমিশন টাইম আসলো, এইচএসসি পরীক্ষা দিলাম।
তখন আমি বা মানে আস্তে, আস্তে রিয়ালাইজ করতে লাগলাম যে আসলে নটরডেম কলেজ কি ছিল এবং আমার লাইফের কতটা ইম্পোর্টেন্ট একটা বিষয় ছিল নটরডেম কলেজ, যেটা আসলে আমাকে লাইফে এত উপরে নিয়ে আসতে পারছে। নটরডেম কলেজের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সবকিছুর দিক থেকে। সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয় হচ্ছে নটরডেম কলেজে এনভায়রনমেন্টটা এত ভালো, যেখানে আশেপাশে সবাই এত পরিশ্রমী, যে পরিশ্রমের মানুষ দেখতে, দেখতে পরিশ্রম করা মানে তার অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি আমার স্কুল লাইফে যা মানে পড়তাম, তাই আমার কলেজ লাইফে চিন্তা করতে পারতাম না। মানে রেশিওটা এত বেশি ছিল। কলেজ লাইফে যখন আমার বন্ধু-বান্ধবদের দেখলাম যে তারা আসলে পড়া ছাড়া কিছু বোঝে না বা অনেক স্টুডেন্ট আছে আমার চেয়ে অনেক অ্যাডভান্স। তাদের চেয়ে আগায় থাকতে হবে। তো তখন আমার ওই মুহূর্তে এটা রিয়ালাইজেশন জাগলো যে তাদের সাথে যদি কম্পিট করতে হয়, তাদেরকে বিট করতে হয়, তাইলে আমাকে এক্সট্রা কিছু করতে হবে যেটা তারা করে নাই। সো তখন আমার কম্পিটিটিভ যে মাইন্ডসেট ওটা অনেক বেশি বড় হয়ে গেল। আর আরেকটা বিষয় হচ্ছে নটরডেম কলেজে আসলে পরে ফ্রেন্ড সার্কেল অনেক ভালো পাওয়া যায়। আমাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্রেন্ড সার্কেল থেকে যে হেল্পটা নেওয়ার কথা, আমি যদি রাত্রে ২ টার সময় কোনো ম্যাথ নিয়ে বা যেকোনো একটা প্রবলেম নিয়ে প্রবলেমে পড়ি, তো আমি যখন Facebook এ আসি মানে মেসেঞ্জারে আসি, আসার পরেও দেখব যে আমার ফ্রেন্ড লিস্টে এত ভালো, ভালো স্টুডেন্ট আছে যে রাত ২ টার সময় এমন ১০ জন স্টুডেন্ট অন্তত অ্যাক্টিভ পাওয়া যাবে, যাদের কাছে আমি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলে আনসারটা পেয়ে যেতে পারব। সো এটা কিন্তু মোটেও কোনো চারটিখানি কথা না। ইন্টারমিডিয়েট লাইফ খুবই সংক্ষিপ্ত। এখানে রাত্রে ২ টার সময় সলিউশন পাওয়া এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট বিষয় এবং আমি সবসময় এটার জন্য আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল বা আমার সাথে যারা ক্লোজ ছিল তাদের প্রতিও কৃতজ্ঞ। আর আরো একটা বিষয় হলো নটরডেম কলেজে মোরালিটি ক্লাস হয়। নটরডেম কলেজের স্টুডেন্টরা অন্যদের চেয়ে সমাজেও অনেক বেশি রেসপেক্ট পায় এটার জন্য। আর ধন্যবাদ তোহাকে। তোহা আসলে খুব সুন্দরভাবে বিষয়টাকে উপস্থাপন করে বলেছে যে নটরডেম কলেজ কোন কোন দিক দিয়ে একটু ব্যতিক্রম রয়েছে এবং কেন নটরডেম কলেজ আসলে তোহার কাছে এবং আমাদের মতো যারা ছাত্র একবার হয়ে যায় তাদের কাছে কেন এত প্রিয়। আমি একটু তোহার সাথে ওই যে তোহা প্রথম দিক থেকে বললো যে প্রথম দিকে আসলে সবাইকে সাজেশন দিত যে নটরডেম কলেজে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, কিন্তু তখন ও যখন আন্ডারস্ট্যান্ডিং হলো যে আসলে বিষয়টা কি, তখন কিন্তু আসলে আমরা বুঝতে পেরেছি যে আসলে নটরডেম কলেজটা কি। আমারও প্রথম দিকে এমন হতো যে কুইজে খারাপ করতাম, ভালো রেজাল্ট আসতো না, খুবই একটা ডিপ্রেশনের মধ্যে চলে যেতাম। আমারও ব্যক্তিগতভাবে মনে হতো যে আসলে না, নটরডেম কলেজ আসলে তেমন একটা ভালো না, বা এমন একটা রিয়েলাইজেশন নিজের মধ্যে হতো। বাট যখন নটরডেম কলেজ থেকে এসএসসি দিয়ে বের হলাম, তখন আসলে রিয়েলাইজেশনটা হলো যে আসলে নটরডেম কলেজটা আসলে কি। যাই হোক, তোহা কিন্তু একই সাথে যে শুধু মেডিকেলে এবং নটরডেম কলেজে ভালো রেজাল্ট করতো তা না, নটরডেম কলেজে কিন্তু বিশেষ কিছু ছাত্রকে প্রতি বছর শেষে অনারেবল মেনশন দিয়ে থাকে এবং তোহা কিন্তু সেই অনারেবল মেনশন পাওয়া একজন ব্যক্তি। তোহা, আমি একটু তোমার কাছে জেনে নিবো, যেহেতু আমাদের লাইভে শুধু এসএসসি 24 তারা না, বরং নটরডেম কলেজের সায়েন্স সায়েন্স সহ অন্যান্য বিভাগের যারা বর্তমান শিক্ষার্থী আছে তারাও অনেকে যুক্ত আছে, তো তাদের ক্ষেত্রে একটু জেনে নিতে চাবো যে অনারেবল মেনশন পাওয়ার জন্য আসলে তোমার কোন কোন দিকগুলো বিবেচনা করা হয়েছিল এবং আসলে তোমার কেন মনে হয়েছিল যে অনারেবল মেনশনটা আমার পাওয়া দরকার এতগুলো ছাত্রের মধ্যে। আচ্ছা, কলেজ লাইফে আসলে আমার মানে আমি স্কুল লাইফে মানে একাই ১০০ এরকম টাইপের ছিলাম যে আমার মানে আমি যেদিকে যাবো ওইদিকেই ফার্স্ট থাকতাম স্কুল লাইফে। তো কলেজ লাইফে যখন আসলাম তখন ১ম দিকে আসলে মানায় নিতে আমার অনেক বেশি প্রবলেম হয়েছিল। তো লাস্টের দিকে ইমপ্রুভ হইলেও মানে ফার্স্টের দিকে যে আ যেরকম একটু ডিপ্রেশনে ছিলাম বা যাই হোক, সে কারণে ওই যে একদম টপ নচ রেজাল্ট যেটা ওইটা আমার পক্ষে আর করা সম্ভব হয় নাই। তো আমার মধ্যে ছিল যে নটরডেম কলেজে রেজাল্টের মধ্যে যদি নাও হোক, রেজাল্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। বাট একদম যে টপ পজিশন ওইটা আমার ছিল না। তো কিছু একটা দরকার ছিল যাতে আমি কলেজে নেক্সট বার যখন আসবো পরিচয় দিয়ে আসতে পারি যে আমি কলেজে আ এটা পেয়েছিলাম বা আমার এই অর্জনটা ছিল। কলেজের সব স্টুডেন্টদের মধ্যে একটা পরিচিত আমি থাকবো। আর সবচেয়ে বেশি আমার যেটা ইম্পোর্টেন্ট এটা হলো অনারেবল মেনশন পাওয়ার পুরস্কার, যেটা ওইটা আমি স্বপ্ন দেখেছিলাম। যেদিন ১ম বার নটরডেম কলেজে আসি আমাদের ওরিয়েন্টেশনের দিন, আমাদের ওরিয়েন্টেশন যেদিন হয়েছিল ঐদিন আমাদের ২ ব্যাচ আগের যারা ছিলেন উনাদেরকে অনারেবল মেনশন এর পুরস্কার দেওয়া হয়েছিল। সো ওইটা দেখে আমার অনেক বেশি আফসোস লেগেছিল যে ওইটা যদি আমি পাইতে পারতাম, ওই জায়গায় যদি আমি থাকতে পারতাম। ওইটা আমি ড্রিম ছিল আমার জন্য। আর এটা পুরস্কার পাওয়ার জন্য যেটা বিবেচনায় রাখতে হয় অনেকগুলা বিষয় থাকে। একটা স্টুডেন্টের ১ম প্রায়োরিটি হলো যে তার ১০০% প্রেজেন্স থাকতে হবে। ১০০% অ্যাটেন্ডেন্স থাকতে হবে। ২য় প্রায়োরিটি হলো তার মধ্যে আ তার রেজাল্ট মানে একাডেমিক রেজাল্ট যেটা নটরডেম কলেজের রেজাল্ট, সায়েন্স এর ক্ষেত্রে ১০০ র মধ্যে যদি থাকে তাইলে বিবেচনার মধ্যে থাকে।
আর যদি 50-এর মধ্যে থাকে তাহলে ভালো হয়। আর 3 নম্বরে হচ্ছে তার অ্যাচিভমেন্টস থাকতে হবে, অর্থাৎ ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি বা অন্তত বিভাগীয় পর্যায়ে। মানে আমার ন্যাশনালি ইন্টারন্যাশনাল ছিল, ওই জন্য আমার আর কিছু চিন্তা করতে হয় নাই। তো অনেকগুলো অ্যাচিভমেন্টস ছিল আমার, ওইগুলা আমি শো করতে পারছি। যার যত অ্যাচিভমেন্টস আছে ওইগুলা শো করবা। বাট আমি সাজেস্ট করব যে যদি কোচিং সেন্টারে কোনো অ্যাচিভমেন্টস থাকে ওইটা যাতে না শো করে। আর তারপরে হলো আরেকটা বিষয়, এটা হলো ক্লাব বা কলেজের মানে প্রতিনিধিত্ব করা। ধরো তুমি যেকোনো একটা ক্লাবে আছো এবং ক্লাবে যথেষ্ট ধরনের তোমার কোন একজন টিচার আরকি তোমার জন্য রেফার করেন, ওইটা যদি থাকে তাইলে ভালো হয়। আর তবে এটা মাস্ট না। এটা যদি না থাকে তাহলে তুমি কলেজের হয়ে ধরো বিভিন্ন প্রতিযোগিতা থাকে, যেমন মেধা অন্বেষণ, জাতীয় শিক্ষা সপ্তাহ, তারপরে আরো বিভিন্ন কম্পিটিশন থাকে না যেগুলা কলেজের পক্ষ থেকে পাঠানো হয় বা কলেজের নাম হ্যাঁ দিয়ে হ্যাঁ পাঠানো হয় সরকারি সরকারি বিভিন্ন প্রতিযোগিতা। ওইসব প্রতিযোগিতার মধ্যে যদি কলেজের হয়ে সুনাম বয়ে আনতে পারো, তো ওইটার স্বীকৃতি হিসেবেও বিভিন্ন পুরস্কার মানে এটা বিবেচনা করা হয়। 4টা বিষয় যদি থাকে দেন আবেদন করা হয়। অনেক 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 আবেদন পড়ে। আবেদন পড়ার পরে মানে সব স্টুডেন্টই তো যাদের মোটামুটি অ্যাটেন্ডেন্স থাকে ওরাই ট্রাই করে একটু। তো তার মধ্যে সায়েন্স, আর্টস, কমার্স এবং ইংলিশ ভার্সন 4টা মিলিয়ে 50 জনের মতো সিলেক্ট করা হয়, প্রাইমারি সিলেকশন। ওই প্রাইমারি সিলেকশনের পরে আবার 2টা পরীক্ষা হয়, একটা রিটেন একটা ভাইভা। রিটেনে মানে রিটেন ভাইভা দুইটাই সবার জন্য, 50 জনের জন্যই। এখন রিটেন পরীক্ষা হয়, ভাইভা পরীক্ষা হয়। ভাইভাতে ওই জিজ্ঞেস করে অনেক কিছু মানে একেকজনকে একেক কিছু জিজ্ঞেস করে, এটা আসলে বলার মতো না। মূল সিলেকশনটা আসলে হয় তোমার অ্যাচিভমেন্টস কতটুকু আছে ওইটার উপরে। তোমার অ্যাচিভমেন্ট যদি অনেক ভালো থাকে তাহলে এটা মানে এমনিতে হয়ে যায়। আর তেমন কিছু না, মানে রিটেন ভাইভা ওইগুলা আহ, আছে হয়তো ধরো 19 আর 20 হয় আর কি। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোমাকে ধন্যবাদ। আসলে অনারেবল মেনশন পেতে হলে যে অনেক কোয়ালিটিফুল হতে হয় এবং অনেক কোয়ালিটিফুল হতে হয় এবং পাশাপাশি যে কত অ্যাচিভমেন্ট রাখতে হয়, পাশাপাশি যে রিটেনে আবার অংশগ্রহণ করতে হয়, ভাইভে অংশগ্রহণ করতে হয়, আবেদন করতে হয়, অনেক অনেক ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে আসলে তোহা অনারেবল মেনশনটা অর্জন করেছে। এই জন্য তোমাকে আবারও কংগ্রেচুলেশন জানাচ্ছি। তোহা, তুমি নটরডেম কলেজের একজন ছাত্র হিসেবে নটরডেম কলেজের পক্ষ থেকে তুমি সারা বাংলাদেশের ভিতর জাতীয় মেধা তালিকায় মেডিকেল ভর্তি পরীক্ষায় 2য় স্থান অধিকার করেছো। অবশ্যই এটা আমরা বন্ধু হিসেবে গর্ববোধ করি যে আমাদের বন্ধু জাতীয় মেধা তালিকায় 2য় স্থান অর্জন করেছে। সেক্ষেত্রে তুমি যদি একটু আমাদেরকে বলো যে তোমার এই সফলতার পিছনে এত বড় যে একটা সাফল্য, এই সাফল্যের পিছনে নটরডেম কলেজ কতটুকু অবদান রাখতে পেরেছে? কলেজের অবদান তো আসলে ভাষায় প্রকাশ করা যায় না। যেমন আমার কলেজে আমার মানে কলেজ আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমার মধ্যে কম্পিটিটিভনেস। আর আরেকটা বিষয় হচ্ছে এটা হলো মানে কিছু করে দেখানোর যে টেন্ডেন্সি, ওইটা আমার মধ্যে জাগ্রত করেছে। আর আরেকটা বিষয় হলো কলেজে মানে ক্লাসগুলো অনেক ভালো হইতো। এজন্য আসলে মানে অনেক কলেজ আছে কলেজে আনে ঠিকই কিন্তু আইনে বসায় রাখে, ঠিকমতো ক্লাস-টাস হয় না। বাট নটরডেম কলেজে ক্লাস রেগুলারলি হতো এবং সবগুলো আসলে এত পাংচুয়াল এবং নিয়মানুবর্তিতা অনুযায়ী হতো যে আসলে কোনটাই অভিযোগ করার মতো কিছু ছিল না। আর আরো একটা বিষয় হলো কলেজ অনেক দ্রুত আমাদের সিলেবাস কমপ্লিট করায় দিয়ে আমাদের মার্চের মধ্যে অর্থাৎ 1 বছরের মধ্যে আমাদের সিলেবাসটা কমপ্লিট করায় দিছিল। যার ফলে বাসায় বসে আসলে রিভিশনটা দিতে পারছিলাম। আর সাপোজ এপ্রিল মাস, মে মাস, জুন, জুলাই, আগস্টে আমাদের পরীক্ষা। তো 4-5 মাসের মতো আমরা পেয়ে গেছিলাম। ওই সময়টা রিভিশন দেওয়াটা মানে আমার জন্য আসলে গেম চেঞ্জিং বলা যেতে পারে। ওই টাইমটা আসলে রিভিশন টাইমটা আমি পাইছি বলেই এডমিশন টেস্টে ভালো করতে পারছি। তোমরা যারা লাইভ উপস্থিত আছো তোমরা শুনতে পারলে যে আসলে নটরডেম কলেজ এমনই একটা পরিবেশ তৈরি করে দেয় যে পরিবেশে তোমার হয়তোবা মনে চাইবে না যে এখন পড়াশোনা করি, তবে তুমি দেখবা যে বাসে বসে তোমার বন্ধুরা পড়াশোনা করতেছে, ট্রেনে আসতেছে সেখানে বসে পড়াশোনা করতেছে, রিসেস টাইম পাইতেছে, অনেকে খেলাধুলা করতেছে, অনেকে গাছের পাশে বসে পড়াশোনা করতেছে। সুতরাং নটরডেম কলেজ আসলে এমন একটা পরিবেশ সৃষ্টি করে দেয় যে তোমাকে পড়াশোনার মধ্যেই রেখে দেয়। তুমি চাইলেও পড়াশোনার মধ্যে থেকে বের হতে পারবে না, তোমার মনে হবে যে এটা আমার কাছে খুবই বোরিং। বাট নটরডেম কলেজ এমন একটা পরিবেশ সৃষ্টি করে দিবে যে তোমার পড়াশোনাটাকেই ভালো লাগবে। তো হ্যাঁ, একটু জেনে নিতে চাই নটরডেম কলেজ বিশেষ করে মিশনারি কলেজগুলোতে কিন্তু কুইজের যে একটা চলন রয়েছে। আমরা আসলে যারা নটরডেম কলেজে অনেকেই বলি যে কুইজে শূন্য না পেলে, কুইজে ফেল না করলে নটরডেমিয়ান হওয়া যায় না। সেক্ষেত্রে এখান থেকে যদি তোমার কোনো মন্তব্য থাকে কুইজ নিয়ে, আসলে তোমার কুইজের রেজাল্ট গুলো কেমন ছিল, বা কুইজ নিয়ে যদি তোমার কোনো স্মৃতি থাকে আমাদের সাথে শেয়ার করতে পারো।
কুইজে আসলে শুরুর দিকে আমি প্রত্যেকটা পরীক্ষাতে ৭৫ করে পাইতাম। মানে ধরো ফার্স্ট রাউন্ডের ও প্রত্যেকটা কুইজেই আমি ৭৫ পাইতাম। আমার নাম পড়ে গেছিল মিস্টার ৭৫। আর তারপর তারপরে আস্তে, আস্তে মার্ক বাড়লো, কমলো, অনেক কিছু হয়েছে। আর স্মৃতি একটাই, এটা হচ্ছে ফিজিক্স কুইজ। ফিজিক্সে আমি যেমন ৪-৫ বার ১০০ পাইছি, আবার ফিজিক্সে আমি ফেইলও করছি। আচ্ছা যাক, আমরা এই স্মৃতির অপেক্ষায় ছিলাম যে কলেজে কুইজে ফেল না করলে আসলে নটরডেমিয়ান হওয়া যায় না। দেখা যায় যে মানে বলা যায় 80% স্টুডেন্টই যে কোনো ভাবে একটা না একটা কুইজে ফেল করেই ফেলে। তো এমনই যে সারা বাংলাদেশের মধ্যে মেডিকেল পরীক্ষায় যে দ্বিতীয় স্থান অধিকার করেছে, নটরডেম কলেজের কুইজে সে ফেল করেছে। মানে আসলে কলেজ কত কত সুন্দরভাবে আমাদের প্রস্তুত করে এটা আসলে এখান থেকে বোঝা যায়। কুইজের পাশাপাশি আমাদের যে আরো একটা বিষয়, সেটা হলো ল্যাবের একটা প্যারা বলা যায়, প্যারা না আসলে আমরা খুব এনজয় করতাম। তোমার যদি ল্যাব নিয়ে কোনো কথা থাকে, যেহেতু আমাদের ফিজিক্স ল্যাব বিশেষ করে আমার কাছে খুব কঠিন লাগতো ব্যক্তিগত ভাবে, যে আসলে আমি ব্যাক ক্যালকুলেশন করে অ্যান্সার মিলাইতাম, বা আগে যারা মানে চাইতো ল্যাব করে ওদের কাছ দিয়ে উত্তর লিখে নিতাম, দেন উত্তর বসাই তারপর ব্যাক ক্যালকুলেশন করতে করতে যাইতাম। মানে আমার ক্ষেত্রে এরকমের কিছু স্মৃতি আছে। তুমি আসলে ল্যাবটাকে কিভাবে দেখতা, বা সারা বাংলাদেশের মধ্যে বলা যায় কলেজের দিক দিয়ে নটরডেম কলেজ ল্যাবের জন্য খুবই সেরা, সেক্ষেত্রে ল্যাব নিয়ে তুমি যদি কিছু বলো। আচ্ছা, ল্যাব মূলত আসলে ৪ টা ল্যাব হইতো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আর আইসিটি। আইসিটি ল্যাবে আসলে তেমন কিছু হইতো না। আমরা কম্পিউটার নিয়ে বসে থাকতাম। আর একেকজন একেক কাজ করত। তেমন কিছুই হইতো না। তারপরে আ মাঝে মধ্যে ওই বই দেখে, দেখে প্র্যাকটিস করতাম আরকি আইসিটি তে। কেমিস্ট্রিটা অনেক বেশি এনজয় হ্যাঁ, করতাম। হ্যাঁ। কেমিস্ট্রিতে আমরা ৩ জন ছিলাম। মানে ৪ জন ছিলাম। এর মধ্যে ৩ জন আমি, রাফি আর সেজান। আমরা ৩ জন মিলে অনেক কিছু করতাম। মানে সবগুলা টেস্ট করে দেখতাম। তারপরে আ কেমিস্ট্রিও মানে বেশ ভাল লাগতো। কেমিস্ট্রি আমার অনেক মানে এক্সপেরিমেন্ট গুলা ভাল লাগতো। ফিজিক্স এর ক্ষেত্রে আমার ভালোই লাগতো। তবে আনসার গুলো আমি রিস্ক নিতাম না। এজন্য আমি মানে আমার আনসার সঠিক ঠিক আছে। আমি এক্সপেরিমেন্টও সঠিকভাবে করি। করার পরে কিন্তু আমি ব্যাক ক্যালকুলেশন করেই মিলাইতাম। মানে আমি রিস্ক নিতাম না যে স্যার আবার এটা কেটে দিবেন। আমি ব্যাক ক্যালকুলেশন করেই মিলাইতাম। বায়োলজির ল্যাবটা আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লাগতো। কারণ বায়োলজি ল্যাবের ২ টা বিষয় হলো, একটা হলো আমার সামনে যে সিটটা ছিল, মানে আমি হচ্ছে ওই দরজার আড়ালে, সরি কি বলে, ওয়ালটার আড়ালের মধ্যে ছিলাম। আমি সামনে এদিকে গেলেও দেখতে পারতাম না, এদিকে আসলেও দেখতে পারতাম না। সো আমি কোনভাবে স্যারে দেখতে পারতাম না, বোর্ড দেখতে পারতাম না। এজন্য আমি যে কি বোঝাইতেছে আমি তখন এটা বুঝতে পারতাম না। আর আরেকটা বিষয় হলো বায়োলজিতে আসলে আমাদের চোখ দিয়ে দেখা যায় না। ওটা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয় বা এসে কাটাকাটি করতে হয়। এসব কাটাকাটি করতে আমার বেশ ঝামেলা হইতো যে একটু বড় পিস হয়ে গেছে, কোনটা ছোট হয়ে গেছে। কোনটা হয়তো তেলাপোকার কি বলে এটারে? ম্যাক্সিলা ম্যান্ডিবল এগুলো ছুটে চলে আসে। আমার বায়োলজি ল্যাব মিলাইতে পারতাম না। আমি যখন কলেজে ওই বায়োলজি ল্যাবের পরীক্ষা হয়েছিল, ওইটা তো মোটামুটি অনেক খারাপ করছি বলা যায় আরকি। আসলে মানে অনেক অনেক স্মৃতি আমাদের আসলে ল্যাব এবং কুইজ নিয়ে। বিশেষ করে এই যে তুমি কেমিস্ট্রি কুইজের কথা বললা, আমারও বায়োলজির কিছু ক্ষেত্রে স্মৃতি আরেকটা রয়েছে। বিষয় আছে। বায়োলজিতে হ্যাঁ, হ্যাঁ, একটা বলো। ল্যাব মনে হয় ইলিশ মাছের না রুই মাছ ছিল একটা। ওইটার হ্যাঁ, হ্যাঁ, রুই ড্রয়িং মাছ। আমি করে দিছিলাম একবার। ওইটা মানে মেকআপ খাইতে, খাইতে মেকআপ না ওই সাইন হয় না দিতে, দিতে প্রায় ৬ মাস লাগছে আমার ওইটা সাইন হয়ে আসতে। আচ্ছা, আমার এমন একটা স্মৃতি রয়েছে। আমি ফিজিক্স ল্যাবের ক্ষেত্রে একবার ৬ বার মেকআপ খাইছি একটা ল্যাবে আসলে। তো এরকমই আসলে আমাদের নটরডেমের যে ২ বছর দৌড়ঝাঁপ, কুইজ, ল্যাব, পরীক্ষা, অ্যাটেন্ডেন্স, আবার দেখা যাইতো যে একটু ক্লাসে ঘুমাইতাম বা একটু ক্লাসে কথা বলতাম, ক্লাসে শাস্তি আমি ছিল কি প্রচুর অ্যাটেন্ডেন্স ঘুমাইছি। কাইটা দিত। প্রচুর ঘুমাইছি ক্লাসে। হ্যাঁ, এগুলোর শাস্তি ছিল যে কি করতে, অ্যাটেন্ডেন্স কাইটা দিত। মানে মারলে না হয় শরীরে যাইতো, দুই একটা কথা না বললে না হয় মন খারাপ হইতো, আবার ভালো হয়ে যাইতো। কিন্তু এমন জায়গায় যে কেটে দিত আর কি অ্যাটেন্ডেন্স, মানে কষ্টে কিছু বলার থাকতো না। আহ তোমার মতো কেমিস্ট্রি ল্যাব নিয়ে আসলে আমারও কিছু স্মৃতি রয়েছে। যখন কেমিস্ট্রি ল্যাবের দিকে প্রথমে যাইতাম তো খুব ভয় ভয় ছিলাম, কি না কি হয়, কোনটার সাথে কোনটা মিলে না জানি আবার আগুন ধরে যায়। মানে এরকম অনেক চিন্তায় ছিলাম যে কি যেন হয়, আমি ভুলভাল কিছু করলে কি যেন হয়ে যায়। তো এভাবে আমার টুডু স্যার ছিল, যিনি টুডু স্যার নামে পরিচিত আমাদের মাঝে। উনি হলো আমাদের ল্যাবে থাকতেন। তো সেক্ষেত্রে আমরা করতাম কি, যখন এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাইতো একদম সাইনটাও নিয়ে আসতাম। এটা আনার পর যত কেমিক্যাল থাকতো আশেপাশে সব মিলাইতাম। তো একদিন এভাবে হয়েছে যে যা যা আছে সব মিলাইছি, আর ওইটা হলো মানে একদম ল্যাব শেষ, সবাই রেডি হইতেছে বের হওয়ার জন্য, আর আমরা ২-৩ জন বন্ধু মিলে ওইটা করতেছি। তো টুডু স্যার তো দেখে ফেলাইছে, দেখে ফেলায় তো মানে কি এক ঝাড়া ঝাড়ছে আমাদের। হ্যাঁ, কিছু বুঝো না তোমরা, এটার সাথে এটা মিলাও, কি হবে তোমরা কি জানো? যাই হোক, এরকমের অনেক স্মৃতি রয়েছে আমাদের আহ যে নটরডেম কলেজে ল্যাব কুইজ এসব নিয়ে। আহ আমরা যখন আসলে ২০২১ সালে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম আমাদের রিটেন,
এবং ভাইবা দুইটা পরীক্ষার মাধ্যমেই আমাদেরকে উত্তীর্ণ হয়ে নটরডেম কলেজে ভর্তি হইতে হয়েছে। সেক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে যে বিষয়গুলো দরকার আমরা সেগুলো লাইভের শেষের দিকে জেনে নিব। তবে তোমার কাছে জেনে নিব, তো ভাইবা নিয়ে তোমার কোনো আলাদা এক্সপিরিয়েন্স বা স্মৃতি আছে কিনা, যে তোমাকে এমন এমন জিজ্ঞেস করেছিল, তোমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, বা এমন কিছু স্মৃতি যদি তোমার ভাইবা নিয়ে বিশেষ করে থাকে? ভাইবা আমার ক্ষেত্রে নিয়েছিলেন আলমগীর স্যার, ওই বায়োলজি ল্যাবের যিনি দায়িত্বে থাকেন, বায়োলজি ল্যাবের স্যার হ্যাঁ হ্যাঁ। উনি। তো আলমগীর স্যার, আমি ঢুকলাম, ঢোকার পরে সালাম দিলাম, মে কামিন স্যার বলে ঢুকলাম। ঢোকার পরে স্যার বললেন বসতে, বসলাম। তারপরে কাগজগুলা জমা দেওয়ার জন্য বললেন, আমি কাগজগুলা জমা দিলাম। তো স্যার বলেন কাগজ এত বেশি কেন? আমি বললাম স্যার এগুলো অ্যাচিভমেন্টস আর দরকারি কাগজ, মানে রিকোয়ার্ড কাগজপত্র আর কি। তো স্যার বলেন এত অ্যাচিভমেন্টস? তো স্যার অ্যাচিভমেন্টস গুলো উল্টায় উল্টায় দেখতেন। দেখার পরে আমি দেখছি যে স্যার যেখানে আমার রোল ছিল ওইখানে লিখে দিচ্ছেন সিলেক্টেড। তো স্যার বললেন তোমার স্কুলের পজিশন কত ছিল? আমি বললাম 1 ছিল। তারপর বললেন যাও। আমি চলে আসলাম। মানে এরকমই ছিল আর কি, এর বেশি কিছু হয় নাই। হ্যাঁ, তোমার আসলে অনেক অ্যাচিভমেন্ট ছিল। আমারও মোটামুটি কিছু, একদম তুহার মতো এত না হলেও কিছু অ্যাচিভমেন্ট ছিল। তারপরও আমাকে এটার পাশাপাশি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জিজ্ঞেস করছিল, তবে যে কোন স্যার ছিল আমার সেটা এখন মনে পড়তেছে না আর কি। তারপর আমাকে সাধারণ জ্ঞান থেকেও কিছু প্রশ্ন করা হয়েছিল। তো সব মিলিয়ে এভাবে নটরডেম কলেজে একদম মানে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একদম যেদিন আমাদের ক্লাস শেষ হয়, মানে সব মিলিয়েই সারাটা নটরডেমই আমাদের স্মৃতি হয়ে থাকে এমন একটা বিষয়। তোহা, তোমার কাছ থেকে জেনে নিবো, যেহেতু তুমি তোমার উপজেলা থেকে, শায়েস্তাগঞ্জ থেকে প্রথম ছিলে যে নটরডেম কলেজে চান্স পেয়েছো, সেক্ষেত্রে তুমি কিভাবে তোমার নটরডেম কলেজের প্রস্তুতিটাকে নিয়েছিলে? আচ্ছা, নটরডেম কলেজের প্রস্তুতি নিতে যেটা আমি করছিলাম এটা হচ্ছে, প্রথমে সিলেবাসটা কমপ্লিট থাকতে হবে, এ টু জেড সবকিছু। আর শর্ট সিলেবাসে নটরডেম কলেজে ভর্তি পরীক্ষা হয়, তবে আমার ফুল সিলেবাসের প্রিপারেশন ছিল, এন্ড আমি ফুল সিলেবাসের প্রিপারেশন নিয়ে গেছিলাম। আর আমাদের ক্ষেত্রে পরীক্ষাটা অনেক দেরিতে হয়েছিল, নটরডেম কলেজের ভর্তি পরীক্ষা। মানে আমাদের এসএসসি পরীক্ষাটা হ্যাঁ অনেক দেরিতে হয়েছিল, যেহেতু কোভিড ছিল। নির্ধারিত সময়ের চেয়ে 9 মাস পরে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়। তো সেক্ষেত্রে আমি যখন 21 সালের জুন মাস চলে, বা রোজা ঈদ যখন চলে আরকি, রমজানের ঈদ, তখন আমি মানে একটা কোর্সে ভর্তি হই। কোর্সে ভর্তি হওয়ার পর থেকে তখন আরকি নটরডেম কলেজের জন্য পড়াশোনা ডেডিকেটেডলি স্টার্ট করি। তো এই এসএসসি পরীক্ষার আগ পর্যন্তই আসলে নটরডেম কলেজের প্রিপারেশন নিলাম। এসএসসি পরীক্ষার পরেও কিছু দেখলাম। বাট আমার আসলে এসএসসি পরীক্ষার পর থেকে মেইন ফোকাসটা এইচএসসি এর জন্য ছিল। তখন মানে আমার এসএসসি লেভেলেই, মানে এসএসসি পরীক্ষার আগে আমার যথেষ্ট কনফিডেন্স চলে আসছিল যে নটরডেম কলেজে যদি আমি বসতে পারি তাহলে পরীক্ষাটা দিতে পারবো। মানে পরীক্ষা যদি দিতে পারি তাহলে চান্স পেয়ে যাবো রিটেনে। সো হ্যাঁ হ্যাঁ। আমার ওই প্রিপারেশনটা ছিল, ওইরকম কনফিডেন্সও ছিল। এইজন্য আমি এইচএসসি এর উপর জোর দেই, এবং এসএসসির পর থেকে আসলে এইচএসসির প্রতি বেশি ফোকাস থাকি। যেহেতু আমার মানে আমরা আসলে অনেক পরেই এইচএসসি লাইফটা স্টার্ট করছি। এইচএসসি লাইফে যথেষ্ট প্যারা খাইতে হয়েছে আমাদের এমনিতেই। ওইজন্য আরকি এসএসসি পরীক্ষার পর থেকে মূলত এইচএসসি এর জন্যই প্রিপারেশনটা নিছি। তবে প্রিপারেশনটা নিছি মূলত ওই যে প্যারালাল যেটা আছে, ধরো এসএসসি তে বল আছে, এইচএসসি তে নিউটনিয়ান মেকানিক্স আছে। দুইটা তো আসলে সেমই। হ্যাঁ আবার হ্যাঁ। ধরো এসএসসি তে হ্যাঁ গতিবিদ্যা আছে, এইচএসসি তে গতিবিদ্যা আছে। তো ওইগুলো তো আসলে সেম অধ্যায়। কাজ ক্ষমতা শক্তি 9, 10 এ আছে, 11, 12 এও আছে। তো ওই অধ্যায়গুলো আরকি, যেগুলো অধ্যায় মিলে, ওই অধ্যায়গুলো আমি মানে প্রিপারেশন নেওয়ার, এইচএসসি পড়া স্টার্ট করা শুরু করছিলাম এসএসসি পরীক্ষার পর থেকে। বাট এটা হচ্ছে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করে। আমাদের সময় সিচুয়েশন হ্যাঁ। একরকম ছিল। আমরা এসএসসি পরীক্ষা দিছি 9 মাস পরে। তোমরা তো, যারা এখন পরীক্ষা দিয়েছে, তারা তো আসলে 9 মাস পরে দেয় নাই, নির্ধারিত টাইমেই দিছে। তো তাদের ক্ষেত্রে যেটা করণীয় সেটা হলো, তারা এখন যদি এনডিসি টার্গেট থাকে, তাইলে পরীক্ষাটা মেবি মের 25 তারিখ, মানে আর 1 মাস পরে হবে। তো 1 মাস পরে যদি পরীক্ষা হয় তাইলে এখন এনডিসির জন্য প্রিপারেশনটা দেওয়া উচিত। মানে দিনের 75% এনডিসির প্রিপারেশন নিক, আর 25% এইচএসসি পড়াশোনা যদি দেয় তাইলে এনাফ। তাহলে বুঝতে পেরেছো আসলে তো আমাদের সাথে শেয়ার করেছে যে ও কিভাবে ওর এসএসসি পরীক্ষার পর থেকে এইচএসসি প্রিপারেশন নিয়েছে, এসএসসি পড়াটা এগিয়ে রেখেছে, পাশাপাশি কিন্তু নটরডেম কলেজের জন্য প্রিপারেশন নিয়েছে। তোমরা যারা আমাদের কাছে জিজ্ঞেস করো বা প্রশ্ন করো যে ভাইয়া এখন এসএসসি পরীক্ষা তো শেষ হয়েছে, এখন কি শুধুমাত্র নটরডেম কলেজের জন্যই প্রিপারেশন নিব, নাকি পাশাপাশি এসএসসি পড়াটা চালু রাখবো? আসলে যে তোহার মতোই বলি আমি, যে তোমরা যারা মোটামুটি কনফিডেন্ট যে আমার এসএসসি সিলেবাসটা খুব ভালোভাবে শেষ হয়েছে, আমি যদি নটরডেম কলেজের পরীক্ষায় বসি আর মোটামুটি একটা প্রস্তুতি নিই, তাহলে আমার জন্য
হয়তো নটরডেম কলেজের পরীক্ষাটা খুব ইজি হয়ে যাবে, তারা কিন্তু চাইলে পাশাপাশি ভর্তি প্রস্তুতির পাশাপাশি এসএসসির জন্য পড়াশোনা করতে পারো। এবং যদি তোমার মনে হয় যে না, আমার এসএসসি সিলেবাসটা এখনো শেষ হয় নাই, বা আমার কিছু এখনো গ্যাপ রয়েছে, আমার কিছু সময় দরকার, সেক্ষেত্রে আমার সাজেশন থাকবে ব্যক্তিগতভাবে যে যদি এসএসসি পড়াটা এখন একদম নাই ধরতে চাও, যদি তোমার মনে হয় যে আমি যদি নটরডেম কলেজে ভর্তি হতে চাই তাহলে আমার এসএসসি পড়াটা এখন ধরা যাবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু চাইলে তোমার ব্যক্তির উপর নির্ভর করে, এটা আসলে স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করে, যে তুমি কতটুকু পারবে সামলাতে, তার উপর ডিপেন্ড করতেছে। যাই হোক, তোমার কাছে আমরা একটু জেনে নিব যে আমরা যেহেতু এসএসসি 2023 ব্যাচ ছিলাম, আমরা 21 সালে ভর্তি পরীক্ষা দিয়েছি, আর ইতিমধ্যে কিন্তু এসএসসি 2024 সালের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে, ওদের রেজাল্টও আগামী 6 বা 7 তারিখ পাবলিশড হয়ে যাবে। সেক্ষেত্রে সায়েন্সের ক্ষেত্রে যেহেতু আমরা সায়েন্স থেকে পরীক্ষা দিয়েছি, আমাদের বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং আইসিটি থেকেও প্রশ্ন করা হয়েছিল। তো তুমি যদি তোমার জুনিয়রদের জন্য, যারা আসলে নটরডেম কলেজে এখন ভর্তি হতে চাচ্ছে, তাদের জন্য যদি একটু সাবজেক্ট ওয়াইজ কিছু সাজেশন দিয়ে থাকো যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি আসলে কোন কোন জায়গা থেকে পড়াটা দরকার, বা কোন কোন বেসিক গুলো ক্লিয়ার করা দরকার। আচ্ছা, এনডিসির প্রিপারেশনের ক্ষেত্রে মেইনলি বিষয়টা হলো এনডিসির প্রিপারেশনে বছর টু বছর কোয়েশ্চেনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়, এই জন্য কিছু প্রেডিক্ট করা ঝামেলা। আমাদের ক্ষেত্রে এমসিকিউর মধ্যে মানে এমসিকিউ পরীক্ষা হয়েছিল, গত 2 বছর এসএকিউ আসছিল, আগামী বছর মানে এই বছর যেটা, ওই সময় এমসিকিউ আসবে নাকি এসএকিউ আসবে নাকি আরো কিছু নতুন কিছু বের হবে, মানে আমরা কেউই চিন্তা করতে পারি না। বাট মেইনলি যদি বলি তাহলে ফিজিক্স এবং ম্যাথের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন গুলা বেশি আসে, মানে ফিজিক্স এবং ম্যাথ মূলত ম্যাথমেটিক্যাল টার্ম বা ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন গুলাই এসে থাকে। কেমিস্ট্রির ক্ষেত্রে একটু বড় ধরনের, মানে যখন আমরা এমসিকিউ পরীক্ষা দিতাম একটু বড় ধরনের কোয়েশ্চেন, ধরো নিজের কোনটা সঠিক নয় এই টাইপের কোয়েশ্চেন গুলা একটু বেশি বেশি আসতো, বা এমসিকিউ টাইপ যেহেতু এখানে অনেক কিছু আসা যেত। তো এখন বিভিন্ন ডেফিনেশন আছে, ওইগুলা দেখবা বোর্ড পরীক্ষার জন্য যেগুলা লাগে, আর কিছু ট্রিকি কোয়েশ্চেন আছে যে এটা কেন হয়ে থাকে, ওইটা কেন হয়। তো ওইগুলো আসলে এক্সাক্ট ব্যাখ্যাটা জানার প্রয়োজন। ফিজিক্স কেমিস্ট্রি গেল, ম্যাথও গেল। বায়োলজির ক্ষেত্রে মেইনলি যদি পারো তাহলে আহ মানে প্রত্যেকটা টপিক সম্পর্কে, অর্থাৎ প্রত্যেকটা টার্ম সম্পর্কে যাতে তোমার কিছু না কিছু নলেজ থাকে। ধরো যে কোনো বইয়ের যে কোনো একটা টার্ম তুলে দিল, দিয়ে বললো যে এটা কি বা ওইটা কি, ওইটা কাকে বলে, এটা কোথায় থাকে। সো ওই টার্মটা সম্পর্কে যাতে জানা থাকে, তাইলে আমার মনে হয় বায়োলজি একটা প্রিপারেশন হয়ে যায়। আর বায়োলজি আসলে এ টু জেড সবই জানা থাকা প্রয়োজন। কারণ আমি মানে এত প্রিপারেশন নিয়েছিলাম, বাট বায়োলজি যখন আমাদের বেলায় আসছিল একটা প্রশ্ন আমি ভুল করছিলাম, এটা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র নিয়ে আসছিল। অণুবীক্ষণ যন্ত্র আমার পড়া ছিল না, মানে আমি অত গুরুত্ব নিয়ে পড়ি নাই, আর ওইটা আর কি আমার মিস গেছিল। সো বায়োলজি আসলে অনেক কিছু যে কোনো জায়গা থেকে, যে কোনো চাপা থেকে আসতে পারে, তবে শর্ট সিলেবাসের মধ্যে থেকে আসবে যদি ওদের পরীক্ষা শর্ট সিলেবাসে হয়ে থাকে আর কি। আর কি বলে আইসিটি, আইসিটি থেকে আসলে ওই যে মানে ভালো কোয়েশ্চেন বলতে যেটা বোঝায়, আইসিটি তে অনেক আলতু ফালতু কোয়েশ্চেন থাকে বিভিন্ন টেস্ট পেপারে, গাইডে, তারপর অনেক জায়গায় অনেক আজের কোয়েশ্চেন থাকে। বাট ভালো কোয়েশ্চেন বলতে যেটা বোঝায় ওই ধরনের কোয়েশ্চেন নটরডেম কলেজে আসে। ভালো ভালো কোয়েশ্চেন, আই মিন ধরো আইবিএম এর 15, মানে অনেক কিছু আসলে কোয়েশ্চেন তো অভাব নাই এখন, মানে ভালো ভালো কোয়েশ্চেন যেগুলো ওইগুলো আসবে। তারপরে বাংলা এবং ইংলিশ, বাংলা ক্ষেত্রে আসলে যেগুলো আসে ওইগুলো এসএসসি পরীক্ষা যারা দেয় তারা আসলে এমনিতেই পারবে, কারণ বাংলা ফার্স্ট পেপার থেকে খুব বেশি টাফ করে না। বাংলা সেকেন্ড পেপারে আমাদের ক্ষেত্রে প্রকৃতি প্রত্যয় নিয়ে কিছু ঝামেলা ঝামেলা করছিল, সমাস নিয়ে ঝামেলা করছিল। সো মানে সবগুলো আসলে পারা থাকতে হবে। আর ইম্পর্টেন্ট হ্যাঁ, যদি বলি, সায়েন্সের সাবজেক্ট গুলোর জন্য ম্যাথমেটিক্যাল ইনফো গুলা বেশি ইম্পর্টেন্ট, মানে ইনফো না, ম্যাথমেটিক্যাল টার্ম গুলা, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস গুলা বেশি ইম্পর্টেন্ট। আর বাংলা ইংলিশের ক্ষেত্রে সাজেশনটা দিই, ইংলিশের ক্ষেত্রে সাজেশনটা হলো ইংলিশের কোনো সীমানা নাই। প্রথম কথা হলো মেইন বইয়ে যেসব টেক্সট আছে বা বিভিন্ন কবিতা আছে ওইগুলা রাইটার কে ওইগুলো জেনে নিবা। দ্বিতীয় কথা হলো গ্রামাটিক্যাল জিনিসের জন্য তোমার মানে নলেজ লাগবে আর কি, এক কথায়। বিগত বছরে যেসব, এখন 1 মাসের মধ্যে ওই ধরনের প্রিপারেশন নিবা কিনা আমি জানি না, বাট ইংলিশে বিগত বছরে মেডিকেল, ডেন্টাল, মানে ভার্সিটি বিসিএস লেভেলের যেসব কোয়েশন আসে ওই ধরনের কোয়েশন যদি পারা থাকে তাহলে এনডিসি ইংলিশও হ্যান্ডেল করা সম্ভব, আই গেস। আর বাংলা, আর বাংলাই তো বাকি, বাংলা বলছি। তো বাংলার ক্ষেত্রে হলো যে আসলে নর্মাল এসএসসি এর যে প্রিপারেশনটা ছিল ওইটা যদি বজায় রাখতে পারো তাইলে হবে।
আচ্ছা তোহা, তোমাকে ধন্যবাদ। তুমি আসলে যারা এখন এসএসসি 2024 ব্যাচ জুনিয়ররা আছে ওদের জন্য খুব ভালোভাবেই বিস্তারিত ভাবেই বললে যে কোন কোন জায়গা থেকে আসলে পড়াশোনা করা দরকার, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি কোন কোন জায়গাগুলো একটু বেশি কাজ করা দরকার। তোহা, তোমাকে ধন্যবাদ। তোহা, আমরা একদম লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন জাস্ট একটা স্মৃতি শুনেই শেষ করে দিব। তোমার যদি নটরডেম কলেজে তুমি 2 বছর পড়াশোনা করেছো, তোমার এই নটরডেম কলেজে 2 বছরের মধ্যে যদি কোনো ব্যতিক্রমধর্মী স্মৃতি থাকে যেটা মনে হয় তোমার জুনিয়রদের জন্য শুনলে হয়তো বা তারা একটু অনুপ্রাণিত হবে, তাহলে তুমি আমাদের সাথে শেয়ার করতে পারো। আমার কাছে যদি বলি যে আমার এক কথায় সবচেয়ে স্পেশাল দিন বা সবচেয়ে বেস্ট দিন কোনটা ছিল, ওইটা হলো যেদিন আমি নর্ডেন কলেজ থেকে অনারেবল মেনশন পুরস্কার পাইছিলাম। আর এমনিতে যদি এক্সট্রা অর্ডিনারি কিছু করছিলাম তাইলে বলি, তাহলে কলেজে যখন প্রথম আসছিলাম আসলে তখন আমার পরিবেশ খুব বেশি অনুকূলে ছিল না। ক্লাবে যখন কিছুদিন থাকলাম, চললাম, ক্লাবে ইয়ে ছিল, প্রতিষ্ঠা বার্ষিকী, 38তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। তখন অনেক স্যাররা আমাদের কেক খাওয়াই দিছিলেন, ফাদারও ছিলেন। তো বিপ্লব স্যার তখন আমাকে কেক খাওয়াই দিছিলেন। ওইটা মানে কলেজের সবচেয়ে প্রথম দিককার ভালো স্মৃতি বলা যায় আর কি। আরো কিছু যদি বলি তাহলে নর্ডেন কলেজের সেকেন্ড ইয়ার ছিল আমার জন্য আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম টাইপের পরিশ্রম করছিলাম। তখন এত প্রেশার ছিল যে কলেজের সেকেন্ড ইয়ার মানে তো বুঝোই, ওখানে 3 মাসের মধ্যে তোমার হ্যাঁ, ফুল 1 বছরের সিলেবাসটা শেষ করে দিচ্ছে। পাশাপাশি আমি মেডিকেল এডমিশন কোর্স মানে অফলাইনে করতেছিলাম। তো এটার ক্ষেত্রে আমার, এবং অফলাইনে করতেছিলাম শুধু করার জন্য না, ভালোভাবে করছিলাম। মতিঝিল উন্মেষে আমি ফার্স্ট ছিলাম। তো এত কিছু মানে মেডিকেলটা সামলাইছি। আবার ইঞ্জিনিয়ারিং আমি করছিলাম, ইঞ্জিনিয়ারিং এডমিশন কোর্স করছিলাম, অনলাইনে করছিলাম। তো এত কিছু সামলাতে হয়েছে। পাশাপাশি ক্লাব সামলাইছি, তারপরে ল্যাব ছিল, ক্লাস ছিল, কলেজের কুইজ ছিল, তারপরে লাস্টের দিকে ল্যাবের কুইজ আসছিল। এই এত কিছু একটা সময় মানে এট এ টাইম আমার ফেস করতে হয়েছে। মনে হয় না আমার, আমি চাই না আর কি এত ব্যস্ততা আমার লাইফে আর আসুক। হ্যাঁ, অনেক অনেক প্রেশার নিতে হয়েছে আসলে। তোহা যতটা প্রেশার নিচ্ছে আমরা হয়তো বা অনেকটাই নিতে পারি নাই, বাট বোঝা যাচ্ছে যে একই সাথে মেডিকেলের প্রিপারেশন নেওয়া, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়া, আবার কলেজের পরীক্ষা, আবার পাশাপাশি মেডিকেলের জন্য নিজেকে আগিয়ে রাখা, তারপর হলো কুইজ ল্যাব, মানে সব মিলিয়ে আবার কুইজ ল্যাবের পাশাপাশি ক্লাবেও যুক্ত ছিল, সেখানেও কিছু পারফর্ম করতে হয়েছে। মানে সব মিলিয়ে যে একটা প্রেশারের মধ্যে তোহা ছিল সেটা বোঝা যাচ্ছে। তো আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করবো তোমাকে, আসলে হয়তো এটা আসলে কনটেক্সটের মধ্যে ছিল না, তারপর করতেছি যে তুমি তো ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটামুটি বলা যায় পারফেক্ট ছিলে, সেক্ষেত্রে পরীক্ষা না দেওয়ার কারণটা যদি একটু জানতে পারি আমরা। কারণটা আমি একবার আমার ফেসবুকে বলেছিলাম, ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা না দেওয়ার কারণ হচ্ছে বুয়েটে কিন্তু মানে অন্যান্য আদার যে ভার্সিটি গুলো আছে বা মেডিকেল আছে ওইগুলোর মতো ওয়েটিং লিস্ট নাই। মানে ওয়েটিং লিস্ট আছে, ওটা হচ্ছে ফাইনাল মেরিটে। বাট এর আগে যে 6,000 মানে 20,000-এর মধ্যে থেকে 6,000 সিলেক্ট করা হয়, আমি যদি 6,000-এর মধ্যে থাকি, যে 6,000 একতম ছিল, সে কিন্তু বুয়েটের ভর্তি পরীক্ষা দিতে পারবে না। হতে পারতো সে 6,000 একতম হয়েছে, কিন্তু সে মূল ভর্তি পরীক্ষায় 12তম হইতে পারতো, হয়ে সে তার বুয়েটের চান্স পাইতে পারতো। আর আমি যদি ওই 6,000তমর মধ্যে থাকার কারণে বুয়েটে পরীক্ষা দিলাম, বুয়েট এখানে ভর্তিও হইলাম না, তাহলে আমার তো আসলে কোনো লাভ হইতেছে না। উল্টা যে 6,000 একতম ছিল, সে যদি প্রিলিতে ওই 6,000 একতম না হয়ে 6,000তম হইতে পারতো, তাহলে সে 6,000তম হয়ে বুয়েটে তোমার চান্স পাওয়ার মতো পরীক্ষা দিতে পারতো অন্তত। এটা হলো একটা কারণ। আরো একটা কারণ হচ্ছে বুয়েটে কিন্তু আমাদের আগের যে ব্যাচ ছিল ওনাদের ক্ষেত্রে 93% মার্কস লাগছে। তো এই জন্য আসলে আমার হ্যাঁ, হ্যাঁ, একটা ইচ্ছা ছিল যে মানে যে 93% মার্কস পাইতে পারে আসলে তার অন্তত বুয়েটে ভর্তি পরীক্ষায় বসতে পারা উচিত। বাট আমাদের ক্ষেত্রে আসলে 81% নেমে গেছে, এই জন্য আর কেউ কিছু বলে নাই। বাট আমি আমার আগের ব্যাচের অনেক সিনিয়র দেখছি, আমার নিজের স্কুলের আগের ব্যাচের যে ফার্স্ট বয় ছিলেন, উনিও বুয়েটের ভর্তি পরীক্ষা দিতে মানে বসতেই পারে না। 2-3 মার্ক কম ছিল আর কি এইচএসসি। তো আমি অত মানুষকে দেখছি আসলে, এই জন্য কিছু ওনাদের মানে সিম্পিথি আমার জাগছিল যে যাতে আমার ব্যাচে যারা আছে আমার জাস্ট একটা টেক দেওয়ার জন্য বা আমি প্রোফাইলে একটা পোস্ট করার জন্য একটা মানুষ তার স্বপ্নের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এটা আসলে হওয়া উচিত না। আর এটা হলো ইঞ্জিনিয়ারিং এর কথা। আর ভার্সিটির কথা যদি বলি তাহলে আসলে মেডিকেলে ভর্তি পরীক্ষা 8 তারিখ হয়ে গেছে। আমি সরি 9 তারিখ, 9 তারিখ হয়েছে। 9 হ্যাঁ, তারিখের 9 তারিখ। আগের
8 তারিখ রাতে বা 9 তারিখ সকাল পর্যন্ত আমার ডিসিশন ছিল যে আমি বুয়েট দিব না, বাট বাকি যে আদার্স ভার্সিটি গুলো আছে ওইগুলাতে অ্যাটেন্ড করব। বাট যখন আমি 9 তারিখে ভর্তি পরীক্ষা দিয়ে আসলাম, আমি বুঝতে পারছি যে আমি ইনশাল্লাহ টপ 10 এ থাকবো। আমি পরীক্ষার হলেই বুঝতে পারছি। পরীক্ষার হলে যখন এক রাউন্ড দিয়েছি হ্যাঁ, তখন আমরা বুঝছি। একটা তোমার একটা লাইভ থেকে আমরা জেনেছি যে তুমি পরীক্ষার হলে বসে মানে বুঝতে পেরেছিলে যে ঢাকা মেডিকেল তো অবশ্যই টপ 10 এর মধ্যে চলে এসেছে। আচ্ছা, তো এরপর যখন আনসার গুলা মিলাইলাম তখন দেখলাম যে না, টপ 5 এ থাকবো। তো রেজাল্ট যখন দিল তখন দেখলাম যে সেকেন্ড হয়ে গেছে। তো যখন সেকেন্ড হয়ে গেছে তখন তো আসলে আদার্স ভার্সিটিতে গিয়ে আমার কোনো লাভ হইতেছে না। মানে আমি তো একটা জায়গার মধ্যে সর্বোচ্চ উপরে চলে গেছি। এর চেয়ে অন্য জায়গায় গেলে বরং যদি আমি ডিউতে দিতাম হয়তো আমি ভালোই রেজাল্ট করতাম। হয়তো যদি বলি 30-40 এর মধ্যেই থাকতাম বা আরো ভালো থাকতে পারতো। 20 এর মধ্যেও থাকতে পারতো। তো ওই জায়গায় দিয়ে আসলে আমার তো লাভ নাই। আমি তো এক জায়গাতে উপরে উঠে গেছি। বেশি উপরে উঠতে গেলে সিঁড়ি থেকে পড়ে যেতে হয়। এটা হলো মূল কথা। হ্যাঁ, তোহাকে ধন্যবাদ আসলে। আজকে মানে লাইভের মধ্যে এই বিষয়টা না থাকলেও তোহা উত্তর দিয়েছে। আমরা আসলে বুঝতে পারি যে একটা মানুষ যখন একটা অনেক আশা নিয়ে, যেমন আমারও ইঞ্জিনিয়ারিং মোটামুটি টার্গেট ছিল, আমি বইটার জন্য প্রিপারেশন নিয়েছিলাম, প্রিলিতে হয়েছিল, বাট রিটেনে এখন একটা ভুলের কারণে হয় না, ভুলটা আমি আসলে বলতেও চাচ্ছি না। তো যাই হোক, অনেকের একটা স্বপ্নের জায়গা থাকে, কিন্তু সে যদি সেই স্বপ্নের জায়গাটাকে প্রিলি পরীক্ষায় না দিতে পারে বা সেখানেই যদি না টিকে, তাহলে আসলে অনেক কষ্ট হয়। যাই হোক তোহা, তোমাকে ধন্যবাদ। আমরা আসলে অনেক গরম, এই গরমের মধ্যে লাইভকে আর বাড়াবো না। আমি একটু কথা বলতে চাই শেষে, যে যেদিন তুমি অনারেবল মেনশন পেয়েছো, অনারেবল মেনশন পাওয়ার পর যখন আমাদের অনুষ্ঠানটা শেষ হয়েছিল, তখন তুমি তোমার বাবা মা সবাইকে নিয়ে ভেবে ছবি তুলতেছিলে না? স্টেজে বসে হয়তো বা ছবি তুলতেছিলে, আমি সামনে ছিলাম। তো আমি আরো আমার 2-1 জন বন্ধু ছিল সাথে, আমি ওদেরকে দেখাই বলছি যে আমি তোমার তখন নামও জানতাম না, বাট তোমার চেহারাটা আমি চিনতাম, তোমার চেহারাটা চিনতাম, নাম জানতাম না। তখন আমি ওদেরকে বলতেছিলাম যে ওই যে ছেলেটাকে দেখতেছিস না ছবি তুলে, ও দেখিস মেডিকেলে ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যে থাকবে। মানে হয়তো বিশ্বাস হবে না, তুমি বলবা যে আমি হওয়ার পর হয়তো বলতেছি, বাট মানে আমার ফ্রেন্ড কারা কারা ছিল তাদের নামও আমার মনে নাই, বাট আমার এটা স্পষ্ট মনে আছে। আমি একদম মঞ্চের সামনে দাঁড়ানো ছিলাম, ইভেন আমার মানে ক্যামেরা দিয়ে তোমাদের ছবিও তুলেছিলাম। আমি তখন বলেছিলাম যে তোহা তো নামটা মনে ছিল না, যে ওই ছেলেটা ফার্স্ট সেকেন্ড বা থার্ড হবে। যাই হোক, তুমি মানে নটরডেম কলেজের মানকে উজ্জ্বল করেছো। আমরা বন্ধু হিসেবে তোমার প্রতি কৃতজ্ঞ, এবং তোমার প্রতি আরো কৃতজ্ঞ আজকে লাইভে সময় দেওয়ার জন্য, এত গরমের মধ্যেও আর এত ব্যস্ততা থাকার মধ্যেও। তো আমরা লাইভটা শেষ করতে যাচ্ছি। তুমি যদি জুনিয়রদের প্রতি তোমার কোনো কথা থাকে বা উপদেশ থাকে, তুমি চাইলে শেয়ার করতে পারো, দেন আমরা লাইভটা শেষ করে দিই। এইচএসসি 24 ব্যাচের কথা হচ্ছে, এখনো স্বপ্নকে এক্সটেন্ড করার সময় চলে আসছে। অল আউট এফোর্ট দেওয়ার কিছু সময় থাকে জীবনে, এই টাইমটা অল আউট এফোর্ট দেওয়ার, একদম অল আউট এফোর্ট দিতে হবে। 25 ব্যাচের ক্ষেত্রে কথা হলো, এখন তুমি যে সিচুয়েশনে আছো, 1 বছর বা 1.5-2 বছর আগে আমি ওই সিচুয়েশনে ছিলাম, এবং ওই সিচুয়েশনে থাকা অবস্থায় আমি এখন যে অবস্থানে আছি ওইটা জীবনে কল্পনা করতে পারি নাই। তো স্বপ্ন আসলে খুব দূরে না, তুমি যদি এফোর্টটা দিতে থাকো স্বপ্ন তোমার কাছাকাছি চলে আসতে থাকবে। আর যারা মানে এসএসসি 24 ব্যাচ এবং এইচএসসি 26 ব্যাচ, তাদের আসলে এখন মানে আকাশে উড়ার সময়। এই সময়টা আকাশে উড়ে যত উপরে উঠতে পারে ততই তাদের জন্য মঙ্গলজনক। এখন যতটা উপরে উঠে নিজেকে যত উপরে নিয়ে যেতে পারবে, তাদের হাতে এনাফ টাইম আছে, এনাফ সময় আছে, এনাফ সবকিছু এনাফ আছে। তো এখন জীবনকে নতুন করে শুরু করার মতো একটা বিষয়, যেটা তোমার কলেজ লাইফে যদি রিস্টার্ট আনতে পারো। যে অবস্থায় আছো কলেজ লাইফে আসলে মানে এসএসসি লেভেলের পড়াশোনা কলেজের লেভেলের পড়াশোনার কাছে খুব বেশি কিছু না। তো এসএসসি লেভেলে যে পড়াশোনা করছো যে কোনো অবস্থা থেকে, এই এখন তোমার ব্যাচের যে ফার্স্ট আছে, যদি নলেজের ভিত্তিতে বলি বা সবকিছুর ভিত্তিতে, তাহলে এখন তোমার ব্যাচের যে ফার্স্ট আছে, হয়তো এটা কোনো হিসাবের মাধ্যমে বের করা যাবে না, বাট কেউ না কেউ তো আছে অবশ্যই। তো সেই ফার্স্ট কেও তুমি চাইলে এনাফ টাইম আছে তাকে বিট করার মতো, তাকে ছাড়িয়ে যাওয়ার মতো। সো ওই স্বপ্নের পিছনে লেগে থাকো। সবাইকে অনেক অনেক শুভকামনা, আর আমার জন্য দোয়া করবে অবশ্যই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম তোহা, তোমাকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং পাশাপাশি তোমার সফলতার জন্য আমরা তোমার প্রতি সবাই কৃতজ্ঞ। এবং আমরা আজকে যারা লাইভে আছে, আমি সবাই তোমার জন্য দোয়া করব। তুমি যে মেডিকেলে এত সাফল্য অর্জন করেছো, তোমার পেশা জীবনের জন্য মানুষের জন্য কাজ করতে পারো। অবশ্যই আমরা তোমার বিভিন্ন ফেসবুক পোস্টে দেখেছি
তুমি অবশ্যই মানুষের জন্য কাজ করার জন্য অনেক উৎসাহী। আমরা সবাই দোয়া করি তুমি যেন তোমার স্বপ্নের শীর্ষে পৌঁছে যেতে পারো। তোমার প্রতি অনেক ধন্যবাদ। তাহলে লাইভটা শেষ করতে যাচ্ছি। তোহা, ভালো থাকো। তোমরা যারা লাইভটা দেখছো তোমাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম।